এখানে একটা ভুল ইতিহাস হয়ে গেছে, যে ইতিহাসটা আমি এখন সংশোধন করার চেষ্টা করছি। যে সংশোধন করার জন্যই আমার মূলত জামাতে ইসলামে অংশগ্রহণ করার মূল কারণ। আমি কিন্তু নির্বাচনের জন্য আমি যাইনি, নির্বাচনের টিকিট নেওয়ার জন্য আমি জামাতে অংশগ্রহণ করি নাই। জামাত ইসলামের প্রতি যে অপবাদটা দেওয়া হচ্ছে, জামাত ইসলামকে যে বলা হচ্ছে তারা আল বদর আল শামস ছিল, সেখানে যে খুব নগণ্য সংখ্যক লোক ছিল যারা এখন আর বেঁচে নেই, এই বিষয়টা জাতির সামনে তুলে ধরার জন্যই, আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে পুরনো ভেদাভেদ ভুলে গিয়ে, পুরনো সেই মিথ্যা থিম ভুলে গিয়ে, মিথ্যা মিথ ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশটাকে পরিচিত হওয়ার জন্য আমি এরকম একটা সাহসী বলেন বা যাই কিছু বলেন, আমি এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। কারণ আমি চাই আমার জীবন সায়ান্নেসে আমি জাতিটাকে ইউনাইটেড করতে পারি কিনা, ঐক্যবদ্ধভাবে রাখতে পারি কিনা, কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের পক্ষে না, এই দ্বন্দ্বের এখন আর সময় নাই। এখন আমাদেরকে বাংলাদেশের স্বাবলম্বী হইতে হবে, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার এই প্রজন্মকে আগামী দিনে দিশারি দেখাতে হবে, আগামী দিনে পথ দেখাতে হবে। 94,000 ভারতীয় দের কাছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে ইস্ট পাকিস্তানের, তার মধ্যে 29,000 ছিল মালয়েশিয়া, অর্থাৎ রাজাকার, আলবদর, সাল শামস, এরা। অর্থাৎ যারা প্রকৃত মুক্তিযুদ্ধে যাদেরকে আমরা দায়ী করি, যারা যে সমস্ত রাজাকার আলবদররা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করেছে, যে সমস্ত আলবদররা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা কিন্তু সবাই ভারতের কাছে সারেন্ডার করেছে। এখানে যারা রয়ে গেছিল তারা কিন্তু প্রকৃত অস্তে মানে প্রথম সারির রাজাকার আলবদর শাম ছিল না, তারা ছিল সহায়ক। তো তাদের উপরে যে এক্সপ্রেশনটা আনা হয়েছে, এটা ঐতিহাসিকভাবে সঠিক নয়। বিশেষ করে ভারত যখন এখান থেকে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল, তখন অনেকে বাধা দিয়েছিল, মেজর জলিল বাধা দিয়েছিল, যার ফলে এখানে সেক্টর কমান্ডারের সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকলো না। অস্ত্র তো ইন্ডিয়া নিজেও স্বীকার করেছে, তারা 94,000 অস্ত্র বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এই 5 দিন আগেও আমি ভারতের এক ব্রিগেডিয়ারের সঙ্গে ইন্টারভিউ করেছি ইন্ডিয়াতে, সে স্বীকার করেছে যে তারা 94,000 অস্ত্র তালিকাভুক্ত করে তারা বাংলাদেশের সেক্টর থেকে উঠায় নিয়ে গেছে। আমাদের জন্য ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রবলেম হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধের অস্তিত্বটা বিলুপ্ত হয়ে গেছে। এই দেশটা যে আমরা স্বাধীন করতেছি, এটা যেন আমাদের আভ্যন্তরীণ কোন্দল থেকে আমরা রাজনৈতিকভাবে এটা সফল হওয়ার চেষ্টা করছিলাম, সেই সফলতার থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। বাংলাদেশের যে এক্সাইল গভর্নমেন্টটা ছিল, সেই সরকারের অস্তিত্বটা ইনডাইরেক্টলি এই 3 ডিসেম্বর 3 তারিখ থেকে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত দৃশ্যত বাংলাদেশ সরকারের অস্তিত্ব ছিল না। এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে গেল। দ্বিতীয়ত হয়ে গেল মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, অর্থাৎ 16 উত্তর বাংলাদেশের দায় দায়িত্ব ভারত সেভাবে গ্রহণ করলো না, যার ফলে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। ভারত তো আজকে আমাদের মুক্তিযুদ্ধের ধাত্রীমাতা হয়ে গেল। মুক্তিযুদ্ধ আমরা করলাম, স্বাধীনতা যুদ্ধ আমরা করলাম, কিন্তু ভারত সহায়তা করে আমার ধাত্রীমাতা যেরকম সাহায্য করে সন্তান প্রসবের জন্য, ঠিক ভারত আমাদের ধাত্রীমাতার রূপে ধারণ করলো। ফলে ভারত ধরে নিল আমি তাদেরই সন্তান। ফলে আমাকে আমার রূপে খবরদারি করা, আমাকে দেখভাল করা বলেন, খবরদারি করা বলেন, বা আমার সম্পত্তির দেখাশোনা করার দায়িত্বটা ভারত মনে করলো তার উপরে বর্তিয়েছে। পরবর্তীতে আমরা তো কমান্ডারের অধীনে যেতাম, কেন যেতাম জানতাম না, বলা হয়তো চলো ওখানে যাই, আমরা অ্যাম্বুশ করতাম বা কখনো পাকিস্তানের ক্যাম্পের উপর ফায়ার করতাম সন্ধ্যার সময় বা ভোরবেলা, গোলাগুলি করে চলে আসতাম। ওই পারে কেউ গুলিতে মরছে কি মরছে না তাও জানতাম না, আমরা কজন বেঁচে ফিরে আসতাম সেটা হিসাব হতো, যে আমরা সবাই ফিরে আসতে পারছি কিনা বা আমাদের কেউ ইনজুর হয়েছে কিনা, এটাই। কিন্তু আমাদের গুলিতে ওই পারে কি এফেক্ট হয়েছে এটা জানার ছিল না। কিন্তু আমাদের একটা হ্যাবিটে দাঁড়িয়ে গিয়েছিল, অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল, যে হয় সন্ধ্যা নয় সকালে ভোরে আমরা পাকিস্তানি ক্যাম্পের উপরে, পাকিস্তানি বর্ডার পোস্টের উপরে আমরা কিছু না কিছু গুলাগালি করব। তো এইটা ছিল আমাদের তখন। তো এটা ছিল, এটাকে বলা হয় মোরাল ওয়ার, যেটা আমরা পরবর্তীতে শিখেছি, যে শত্রুর উপরে প্রতিদিন আঘাত করতে থাকলে শত্রুর উপরে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়, শত্রুর উপরে তখন একটা চাপ সৃষ্টি হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো আমরা গেলাম, যুদ্ধ করলাম, করার পরে আমি তো চলে গেলাম, আমাদেরকে অক্টোবরে পাঠিয়ে দিল ট্রেনিংয়ের পরে। মুক্তিযুদ্ধের মূল টার্নিং পয়েন্টটা হয়ে গেল যখন ভারত এটা যুদ্ধে পরিণত করে দিল, যখন ভারত এটাকে সামরিকভাবে সেইটাকে আমাদের মুক্তিযুদ্ধের প্রয়াসটাকে আমাদেরকে সাহায্য করার জন্য সে যুদ্ধটা এটাকে যুদ্ধ জড়ায় দিল, ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে রূপান্তরিত করে ফেললো। তখন দুইটা জিনিস
লাভও হয়েছে, ক্ষতি হয়েছে। লাভ হয়েছে আমাদের কি, যে মুক্তিযুদ্ধটা খুব সহজ হয়ে গেছে। আমরা ভারতের একটা বিশাল বাহিনী আমরা সাথে পেয়ে গেলাম, যেটা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে। আর পাশাপাশি কি হয়েছে, যে যুদ্ধটা তখন আমাদেরকে করতে হয় নাই, আমাদেরকে সামনে রেখে যুদ্ধটা ভারত করেছে। ফলে এটা ভারত পাকিস্তান যুদ্ধে রূপান্তরিত হয়ে গেছে। আর এটা আমাদের জন্য সহায় হয়েছে। কিন্তু আমাদের জন্য ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রবলেম হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধের অস্তিত্বটা বিলুপ্ত হয়ে গেছে। এই দেশটা যে আমরা স্বাধীন করতেছি, এটা যে আমাদের আভ্যন্তরীণ কোন্দল থেকে আমরা রাজনৈতিকভাবে এটা সফল হওয়ার চেষ্টা করছিলাম, সেই সফলতার থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। বাংলাদেশের যে এক্সাইল গভর্নমেন্টটা ছিল, সেই সরকারের অস্তিত্বটা ইনডাইরেক্টলি এই 3 তারিখ থেকে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত দৃশ্যত বাংলাদেশ সরকারের অস্তিত্ব ছিল না। এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে গেল। দ্বিতীয়ত হয়ে গেল, মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ অর্থাৎ 16 উত্তর বাংলাদেশের দায় দায়িত্ব ভারত সেভাবে গ্রহণ করলো না, যার ফলে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। যে যেখানে পারলো লুটপাট, দখলবাজ, যেটা আপনার এই দেখেছেন বিভিন্ন সময়ে যে আন্দোলনের পরে হয়, সেখানে একটা লুটপাটের রাজনীতি শুরু হয়ে গেল। এটা ফলে কি হলো, মুক্তিযুদ্ধের যে মহিমান্বিতা, মুক্তিযুদ্ধের যে গৌরব, এটা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কাজে এখানে এই যুদ্ধটা আমাদের পরিসমাপ্তিটা ছিল আমাদের খুবই ভুল স্ট্র্যাটেজি। আমরা দরকার পড়লে আরো 6 মাস 1 বছর যুদ্ধ করতাম, কিন্তু যুদ্ধের জয়টা যদি আমরা আমাদের হাতে অর্জন করতে পারতাম, তাহলে আজকে আমরা ভারতের কাছে দায়বদ্ধ থাকতাম না। ভারত তো আজকে আমাদের মুক্তিযুদ্ধের ধাত্রীমাতা হয়ে গেল। মুক্তিযুদ্ধ আমরা করলাম, স্বাধীনতা যুদ্ধ আমরা করলাম, কিন্তু ভারত সহায়তা করে আমার ধাত্রীমাতা যেরকম সাহায্য করে সন্তান প্রসবের জন্য, ঠিক ভারত আমাদের ধাত্রীমাতার রূপে ধারণ করলো। ফলে ভারত ধরে নিল আমি তাদেরই সন্তান। ফলে আমাকে আমার রূপে খবরদারি করা, আমাকে দেখভাল করা বলেন, খবরদারি করা বলেন, বা আমার সম্পত্তির দেখাশোনা করার দায়িত্বটা ভারত মনে করলো তার উপরে বর্তিয়েছে। এটাকে ভারতকে একটা মরুলিপনা নিয়ে গেল এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা তিক্ত হওয়া শুরু হয়ে গেল, যেটা আমরা কোনো অবস্থাতে ধরে রাখতে পারি নাই। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, যেটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ইতিবাচক নয়। এর কারণে কি হয়েছে, আমাদের মধ্যে টেনশন বেড়েছে, আমাদের পারস্পরিক মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে এবং আমরা একে অন্যকে অবিশ্বাস করার কারণে তৃতীয় শক্তি এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ফলে এই মুক্তিযুদ্ধেরটা আমাদেরকে পরিসমাপ্তিটা এত তাড়াতাড়ি না হয়ে আরো দীর্ঘায়িত হলে আমাদের আরো অনেক প্রশ্নের জবাব আমরা পেতে পারতাম। যখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, কিন্তু যখন আমরা এটাকে যৌথ বাহিনী করে ফেললাম, তখন তো যৌথ বাহিনীর কমান্ডার হয়ে গেল অরোরা। সেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তো আর এই সেক্টরে যুদ্ধক্ষেত্রে থাকলো না। উনি আমার সরকারে, বাংলাদেশ সরকার থাকলো, কিন্তু যুদ্ধটা তো করলো ইন্দিরা সরকার এবং তার সেনাবাহিনী তারা, এবং সেখানে একটা যৌথ বাহিনী তৈরি করা হলো। সেই যৌথ বাহিনীর কমান্ডার ছিল তো জেনারেল অরোরা, লেফটেন্যান্ট জেনারেল অরোরা। কাজে সেখানে তো সর্বাধিনায়ক আমাদের কর্নেল উসমানী সাহেবের অবস্থান ছিল তারও ঊর্ধ্বে। ফলে যুদ্ধক্ষেত্রে, যেটাকে আমরা বলি যুদ্ধের থিয়েটারে বা সেক্টরে, তার কোনো অবদান ছিল না। আর সকল সেক্টর কমান্ডাররা তখন তারা হয়ে গেল ইয়ার অধীনস্থ, আমাদের ওই যৌথ বাহিনীর অধীনস্থ। ফলে যৌথ বাহিনীর অধীনস্থ কাজ করতে গিয়ে তারা আর ওই সর্বাধিনায়কত্ব আর সেক্টর দেখাতে পারলো না। আর আমাদের সেক্টর কমান্ডার তখন যুদ্ধ করতে হলো ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে, তাদের অধীনস্থ হয়ে। ফলে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যার ফলে অনেক সেক্টর কমান্ডারের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীদের বিভিন্ন নিয়ে পরবর্তীতে বাদ বিতণ্ডা হয়েছে। বিশেষ করে ভারত যখন এখান থেকে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল, তখন অনেকে বাধা দিয়েছিল, মেজর জলিল বাধা দিয়েছিল, যার ফলে এখানে সেক্টর কমান্ডারের সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকলো না। অস্ত্র তো ইন্ডিয়া নিজেও স্বীকার করেছে, তারা 94,000 অস্ত্র বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এই 5 দিন আগেও আমি ভারতের এক ব্রিগেডিয়ারের সঙ্গে ইন্টারভিউ করেছি ইন্ডিয়াতে, সে স্বীকার করেছে যে তারা 94,000 অস্ত্র তালিকাভুক্ত করে তারা বাংলাদেশের সেক্টর থেকে উঠায় নিয়ে গেছে এবং এটা তাদের যুদ্ধের অস্ত্র, যারা যুদ্ধ জয় করলে এটা তারা পায়, এটা তাদের পাওনা, এটা নিয়ে গেছে। এবং সেখানে 94,000 ভারতীয়দের কাছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে ইস্ট পাকিস্তানে। তার মধ্যে 29,000 ছিল মালয়েশিয়া, অর্থাৎ রাজাকার, আলবদর, সাল শামস, এরা। অর্থাৎ যারা প্রকৃত মুক্তিযুদ্ধে যাদেরকে আমরা দায়ী করি, যারা এই সমস্ত রাজাকার, আলবদররা
বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করেছে, যে সমস্ত আলবদররা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা কিন্তু সবাই ভারতের কাছে সারেন্ডার করেছে। এখানে যারা রয়ে গেছিল তারা কিন্তু প্রকৃত অস্তে মানে প্রথম সারির রাজাকার আলবদর সাম ছিল না, তারা ছিল সহায়ক। তো তাদের উপরে যে এক্সপ্রেশনটা আনা হয়েছে এটা ঐতিহাসিকভাবে সঠিক নয়। আর যারা এটা করেছে তারা কিন্তু 29,000 কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, যাদেরকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজে আমরা কিন্তু তাদের বিচার করতে পারি নাই। এখানে একটা ভুল ইতিহাস হয়ে গেছে, যে ইতিহাসটাই আমি এখন সংশোধন করার চেষ্টা করছি। যে সংশোধন করার জন্যই আমার মূলত জামাতে ইসলামে অংশগ্রহণ করার মূল কারণ। আমি কিন্তু নির্বাচনের জন্য আমি যাইনি, নির্বাচনের টিকিট নেওয়ার জন্য আমি জামাতে অংশগ্রহণ করি নাই। জামাত ইসলামের প্রতি যে অববাদটা দেওয়া হচ্ছে, জামাত ইসলামকে যে বলা হচ্ছে তারা আল বদর আল শামস ছিল, সেখানে যে খুব নগণ্য সংখ্যক লোক ছিল যারা এখন আর বেঁচে নেই, এই বিষয়টা জাতির সামনে তুলে ধরার জন্যই, আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে পুরনো ভেদাভেদ ভুলে গিয়ে, পুরনো সেই মিথ্যা থিম ভুলে গিয়ে, মিথ্যা মিথ ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশটাকে পরিচিত হওয়ার জন্য আমি এরকম একটা সাহসী বলেন বা যাই কিছু বলেন, আমি এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। কারণ আমি চাই আমার জীবন সায়ান্নেসে আমি জাতিটাকে ইউনাইটেড করতে পারি কিনা, ঐক্যবদ্ধভাবে রাখতে পারি কিনা, কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের পক্ষে না, এই দ্বন্দ্বের এখন আর সময় নাই। এখন আমাদেরকে বাংলাদেশের স্বাবলম্বী হইতে হবে, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার এই প্রজন্মকে আগামী দিনে দিশারি দেখাতে হবে, আগামী দিনে পথ দেখাতে হবে, তাদের কর্মসংস্থান, তাদের জীবনের উন্নতি, তাদের শিক্ষার মান, তাদের মানবিক গুণাবলী, এইগুলোর বিকাশ আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এই ভেদাভেদ ভুলে একের বিরুদ্ধে একের রাজনৈতিক মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সমস্তগুলোর ঊর্ধ্বে উঠে কীভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবি, কিভাবে আমরা সকল বাংলাদেশিকে এক পতাকা তলে আনতে পারি, এটার জন্য আমার যে বিরোধী ক্যাম্প, যাদের বিরুদ্ধে আমি গত 25 বছর 30 বছর রাজনীতি করে আসছি, আমি আজকে তার দাঁড়ে চলে গেছি যে আমি আপনাদের কাছে আসছি, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, আসেন আমরা বাংলাদেশে হানাহানি, কাটাকাটি, মারামারি, রাজনীতি দূর করে আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটি ভালো বাংলাদেশ, আমার এই প্রজন্মের জন্য লাকসই টেকসই একটা বাংলাদেশ গঠন করি, যেখানে আমার সন্তানেরা সুখে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে।